এভরিওয়ান, দিস ইজ ফারজানা বিথি। আপনারা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন এবং আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আমি জানি শনিবার এই সময়টায় আপনারা সবাই একদম টেলিভিশন সেটের সামনে কিংবা মোবাইল হাতে নিয়ে তারকালয় কখন শুরু হবে সেই অপেক্ষাটা করেন। সেটা জানতে পারি ফেসবুক কিংবা সোশ্যাল যে কোনো হ্যান্ডেলে আমাদের যে রিলসগুলো বা যেই প্রোগ্রামগুলো আপলোড করা হয় সেগুলোর কমেন্টস দেখে। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালয়ের আয়োজনে। সাথে আছি আমি ফারজানা বিথি সবসময়কার মতো, এবং আমাদের সাথে আজকে যিনি আছেন তারকালয়ে, আপনারা জানেন যে তারকালয়ে এই দেশের এই প্রজন্মের এই দর্শকের ভালোবাসার মানুষ থাকে, কিন্তু আজকে যিনি আছেন তিনি আসলে যে মানে তার এত এত আইডেন্টিটি, এবং আমরা আসলে একটা আইডেন্টিটি থেকে আরেকটা আইডেন্টিটি থাকলে সাথে অনেক আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। কিন্তু ইনি একজন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, একজন পরিচালক, প্রযোজক, লাক্স তারকা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী, এবং সাথে আরও অনেক 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 কিছু আছে। তারপরও সে আসলে তার মতোই আছেন, আপনাদের ভালোবাসায় আছেন, না আদার দেন কুসুম শিকদার। কয়বার ধাক্কা খেয়েছি বলেন আপনাকে মানে পরিচয় করতে দিয়ে? আমি গুনছিলাম, সত্যি আমি গুনছিলাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি আপু। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন মাই শো। আপনাকে অনেক সুন্দর লাগছে দেখতে। এটা আমি আপনাকে বলবো, আপনাকে রক্তের মতো লাগছে, কারণ রক্ত জবা চলছে। শরতের জবা, ওকে, শরতের জবা তো নাম, কিন্তু এখন তো সিজনটা রক্ত জবা। হ্যাঁ, জবার কালার আসবো, ওইটাই আসবো। এই যে আমি শুরুতে বললাম যে একজন মানুষ একটা থেকে আরেকটা আইডেন্টিটিতে গেলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, বাট কুসুম শিকদার কখনোই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে না। এত এত কিছু থাকার পরও বিশেষণ কেমন লাগে? কারণ আমার মনে হয় যে আপনি যে অ্যাডজেক্টিভগুলো দিলেন এগুলোর মাধ্যমে আমি নিজেকে আসলে পরিচয় দেই না। আমি একজন ভালো মানুষ হিসেবে থাকতে চাই, এটাই আমার পরিচয়, দ্যাটস ইট। শোবিজ থেকে কিছুটা সময় অনিয়মিত ছিলেন, সবাইকে নিশ্চয়ই মিস করেছেন, কারণ এই জায়গাটা আপনার বলবো যে একদম কৈশোর জীবন থেকে শুরু করে যৌবন সবগুলো সময় আসলে শোবিজে কাটিয়েছেন। আদর ভালোবাসা কি ফিরে পাচ্ছেন আগের মতো, নাকি একটু কিছুটা কম আছে? সব সময়ই ছিল, এবং আমি এটাতে খুব অবাক হয়েছি। আমি বলবো আমি খুব ব্লেসড, কারণ এতদিন অন স্ক্রিন না থেকেও আমি যখন আবার শরতের জবার মাধ্যমে প্রমোশন করছি শরতের জবার জন্য, ইনফ্যাক্ট তখন আমি যে পরিমাণ আমার ভক্তদের বা আমার দর্শকদের বা আমার বন্ধুদের, আমার সাংবাদিক বন্ধুদের সাপোর্ট পেলাম, ভালোবাসা পেলাম, গ্রহণযোগ্যতা পেলাম, তাতে করে আমার মনে হয় যে আমি যা শুনে এসছি কয়েক বছর, 6 বছর বা 8 বছর, যে আমাকে তারা অনস্ক্রিন মিস করে, এই কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করতাম না। তো এখন আমি নিজে আবার কাজ শুরু করে দেখেছি যে হ্যাঁ, কথাগুলো 100% সত্যি, আমাকে নিশ্চয়ই মিস করেছে, সে কারণেই এখন আমি এত সাপোর্ট পাচ্ছি। আমি ব্লেসড। শরতের জবা যেহেতু কথা চলেই আসলো, আমরা শরতের জবা নিয়ে একটু শুনতে চাই। যে এই শরতের জবা নিয়ে সব জায়গায় কুসুম শিকদারকে এখন দেখা যাচ্ছে, এবং এখানেও তার রোল ভার্সেটাইল। হ্যাঁ, মানে রোল ইন আ সেন্স নট অন স্ক্রিন, স্ক্রিনে তার একটা রোল আছে, স্ক্রিনের পিছনেও তার কয়েকটা রোল আছে। সে শরতের জবার প্রযোজক, পরিচালক, সে চিত্রনাট্যকার। এই যে তিনটা বিষয় একসাথে নিয়ে আবার অভিনয় করছেন। লাইট ক্যামেরা অ্যাকশনটা বলছে কি আপু? এটা সবসময় বলতে হয় না আসলে। চিত্রনাট্যে আসলে খুব ডিটেইলিং করা ছিল, এই জন্য এই অ্যাকশনটা বলার প্রয়োজন হয়নি। এটা আমার ডিওপি বা আমার উপদেষ্টা পরিচালক এই কাজটা করেছেন। কিন্তু যদি আমি কাজের কথা বলি যে কতখানি কষ্টসাধ্য ছিল, ভয়ঙ্কর কষ্টসাধ্য ছিল। কারণ প্রথমত এতদিন পর কাজ করা, তারপর অভিনয় করা, এবং জবা ক্যারেক্টারটা যেটা আমি প্লে করেছি শরতের জবার, বেশ কমপ্লিকেটেড একটা ক্যারেক্টার, এটা আলাদা একটা স্ট্রেস। আচ্ছা আপু, আপনার কি লিখতে গিয়ে মনে হয়েছে এই জবা ক্যারেক্টার আমি ছাড়া আর কেউ প্লে করতে পারবে না, এজন্য আমিই করি? একদম না, এই গল্পটা অনেক আগে বের হয়েছিল, 2017-তে ডেইলি স্টারে প্রথমে বের হয়েছিল ঈদ সংখ্যায়। তারপর এটা বইমেলায় বের হয়, অজাগতিক ছায়া আমার একটা গল্পের বই, তার ভেতর ছিল এই গল্পটা 2022 এবং 2023-এর অমর একুশে বইমেলায়। তো যতবারই পাঠক পড়েছে ততবারই খুব প্রশংসা করেছে। এইভাবে ভাবনাটা আসা যে ফিল্ম করার, প্রথমে এই ভাবনা ছিল না ফিল্ম করার, প্রথমে ভাবছিলাম যে এত পজিটিভ রেসপন্স, পজিটিভ ফিডব্যাক, পাঠক খুব পছন্দ করেছে গল্পটা, একটা নাটক বা টেলিফিল্ম করে ফেলি। কিন্তু পরে দেখলাম যে এর অনেক লেয়ার্স, অনেকগুলো ডাইমেনশনের গল্প এখানে আছে।
তো এটা এত ছোট ডিউরেশনে কঠিন চ্যালেঞ্জিং হয়ে যাবে, তখনই ফিল্মের ভাবনাটা করা। সো জবা আমি কখনোই ভাবিনি আমি করব, কিন্তু আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে বেলি। বেলি খুঁজতে খুঁজতে আমাদের অনেক দেরি হয়ে যায়। বেলি আমরা শুটিংয়ের এরকমই 8-9 দিন এর আগে পাই। হ্যাঁ, একদম আগে আগে। হ্যাঁ, তখন আমরা শুটিংয়ে যাব হয়তো 7-8 দিন বা 8 দিন পর এরকম। তখন জবা খোঁজার মতো আসলে মানসিকতা কারো নেই পুরো টিমের। এবং জবা যেহেতু বললাম একটু কমপ্লিকেটেড ক্যারেক্টার, তখন আমাকেই আমার উপদেষ্টা পরিচালক, আমার ডিওপি, আরো যারা যারা ছিলেন টিমের, হ্যাঁ সবাই বললেন যে এটা আমরা না খুঁজি, এখন আপনি করেন, কারণ এটা আপনারই সৃষ্টি, ইন এ ওয়ে আপনার গ্রিপে আছে। তো আমি প্রথমে ভাবছিলাম পারবো না, কারণ হচ্ছে আমি এত কাজ, তারপর আবার এতদিন পর অভিনয়ও মনে আছে কিনা, আমি ভাবছিলাম আমি পারবো না। আমি যখন আমি রাজি হলাম যে আমি করব, আমি ভাবছিলাম আমি একদম 100% ফেল করব। আপনার তো রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই, রাজি হয়েছি, কিন্তু আমি ভাবছিলাম আমি ইনজাস্টিস হবে ক্যারেক্টারটার প্রতি, আমি ফেল করব। তো আমি জানি না, আমি এখনো বলি আমি অ্যাক্টিং 1-2% পারি। আমি সবসময় 1-2 এর উপরে আমি উঠাতে পারি না নিজেকে কোনোভাবেই। তো দেখা যায় এখানে 2-2.5 পর্যন্ত যায় কিনা। আপু অভিনয়ের পাশাপাশি আপনি যখন শুরুতে একদম শুরুর দিকের গল্পে যদি যাই, শরতের জবা, তো এখন আপনি এখন বলছেন যে অভিনয়ের আমি 2-2.5 হয়তো বা মার্ক পাবো, সেটা আপনি জেনে বলছেন বলে। যখন জানতেন না, যখন একটা কম্পিটিশন হলো লাক্স তারকা, সেখান থেকে আমরা কুসুম সুন্দরী পেলাম সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। আপনাদের কুসুম সুন্দরী কিন্তু যে কি হিট ছিল, বাবা আপনাকে এখন সবাই এই নামেই ডাকবে ইনশাআল্লাহ। আমি জানি প্রোগ্রামটা যখন যারা দেখছে তখন অনেকে ভাবছে যে কোথায় দেখেছে। আমি মনে করে দিলাম যে এই সেই কুসুম সুন্দরী। সো আপু ওই সময় তো আপনি অভিনয়ের জানতেন না, ঠিক না? তো আপনি ওই সময় যখন কাজ করেছেন, তখন কি আপনার কাছে তখন কি মনে হয়েছে আপনি অভিনয়ের 2-2.5 পারেন, নাকি তখন আরো কনফিডেন্ট লাগতো? যে তখন তো কিছু জানতেন না, তখন মনে হতো না আমার ভালোই হচ্ছে যা হচ্ছে? না, একদমই না। আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আসলে অ্যাক্টিং এ। আমি তো ওই যে লাক্স ধারা মিস বাংলাদেশ ফটোজেনিক 2002 চ্যাম্পিয়ন, তারপরে আমি মডেলিং শুরু করি, অ্যাক্টিং শুরু করি। একদমই জিরো থেকে আমার শুরু করা। তো 2002 আর 2018-তে আমি কাজ ছেড়েছি। সো 2 থেকে 18-তে আমি 1-2% শিখেছি, রপ্ত হয়তো করতে পেরেছি, হয়তো। সো ডাউন টু আর্থ। তো না, আসলেই তাই। তো সুতরাং আপনার উত্তর হচ্ছে না, তখনও আমি জানতাম আমি কিছুই পারি না। আর এখন আমি 24-এ এসে ওই 18 থেকে 24-এ ওই হয়তো 0.5 বাড়তে পারে, শরতের জবার উপর ডিপেন্ড করছে। তো এই তো, হ্যাঁ এখন আমি যেহেতু জানি যে আমার 2.5, তখনও আমি জানতাম যে আমি 0। এই এত পজিটিভ কথার মধ্যে একটা নেগেটিভ কথা আছে, ঈশ্বরের ব্রেক। সেটা করতে হবে এখন, শিওর ব্রেকেরও দরকার আছে জীবনে। দর্শক সাথে থাকুন, চলছে তারকালে আজকের আয়োজন। আর আমাদের সাথে কুসুম শিকদার আছেন, তাকে নিয়ে ফেরত আসবো। তার শরতের জবা নিয়ে অনেক গল্প শোনার বাকি আছে, সেগুলো শুনতে হলে অবশ্যই আমাদের সাথে টেলিভিশনের পর্দায় যারা দেখছেন টেলিভিশনের সামনেই বসে থাকবেন, আর যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন নিউজ ফিডে স্ক্রল করতে করতে আবার ফেরত আসবেন। ফিরছি বিরতির পর। দর্শক নিশ্চয়ই আপনারা এতক্ষণ আমাদের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ বিরতির ওপারে আমরাও কিন্তু আপনাদের জন্য অপেক্ষায় ছিলাম এবং ফেরত আসবো বলেছিলাম, ফেরত এসেছি। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখছেন তারা নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ারের ঝড় তুলে ফেলবেন। আর যারা সোশ্যাল মিডিয়া ছাড়া টেলিভিশনের বক্সে আমাদেরকে দেখছেন তারা একদম অপেক্ষায় থাকবেন না, কারণ আমি বলে দিচ্ছি আজকে কি আছে। তার কলে আছে কুসুম শিকদার। আপু আর একবার ওয়েলকাম ব্যাক। আমাদের যে ফিল্মটা নিয়ে কথা হচ্ছিল শরতের জবা, এটা আপনার লেখা গল্প থেকে নেয়া। যখন চিত্রনাট্য করতে বসলেন তখন আসলে কি খুব সহজ ছিল ব্যাপারটা, নাকি যখন এই যে স্ক্রিপ্ট লিখছেন, ডায়লগ গুলো লিখছেন, তখন মনে হয়েছিল যে গল্প পর্যন্তই ঠিক ছিল, এখন কেন আমি স্ক্রিপ্টে আসলাম, এরকম হয়েছে কিনা? না, আমার একটা বিষয় আছে, আমি যখন যে কাজটা করি সেটা যদি আমি এনজয় করতে না পারি আমি সেটা করি না। এবং আমি কখনোই অনেক বেশি কাজ একসঙ্গে করি না। এই যে আপনি যে এতগুলো অ্যাডজেক্টিভ দিলেন, আমি কিন্তু একসঙ্গে কখনোই এতগুলো কাজ করিনি। যখন যেটা করেছি তখন সেটাতে ফোকাস থেকেছি। এবং লেখাটাও আমি যে একদম প্রতিদিন লিখি প্রফেশনাল লেখকদের মতো তাও কিন্তু নয়। আমার 2টো বই বের হয়েছে এখন পর্যন্ত। লেখাটা কিছুটা
যখন আমি আনন্দ পাই বা যখন ভর করে মুড হয় তখন তখন আমি লিখি। কিন্তু যখন চিত্রনাট্যটা করলাম তখন আমি খুব আনন্দ নিয়ে করছিলাম, এবং ক্যারেক্টারগুলোর গল্পের বই তো আসলে এত ডায়লগ থাকে না, কিন্তু চিত্রনাট্য তো সবই বর্ণনার সাথে সাথে সবই ডায়লগ। তখন আমার খুব ক্যারেক্টারগুলোকে আরো যখন আমি ডেভেলপ করছিলাম, বিল্ড আপ করছিলাম, আমার খুব মজা লাগছিল। আমি খুব আগ্রহ নিয়েই কাজটা করেছি, এবং না কঠিন আমার একটুও লাগেনি, বরঞ্চ আমার মনে হয়েছে আরো লিখতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না ডিউরেশনের জন্য। একদম একদম। আপু, ফিল্মটার গল্পটা আসলে যারা গল্প পড়েছে তারা তো জানে, কিন্তু যারা পড়েনি তাদের জন্য যদি ছোট্ট করে একটু হিন্টস দিয়ে দিতেন যে এখানে আসলে আমরা কি দেখতে পাবো, অ্যাকশন এখন বলা যেতেই পারে, এতদিন আমি বলিনি কারণ রিলিজ হয়নি, এখন তো রিলিজ হয়েছে। মূল গল্প থেকে আসলে ফিল্মে কিছুটা পার্থক্য আছে, ফিল্মের স্বার্থে একটু তো চেঞ্জ আনতেই হয়, কিছু ক্লাইম্যাক্স ঢুকানো হয়েছে, এবং বিশেষ করে এন্ডিংটা গল্পের থেকে একটু আলাদা, না একদম ভিন্ন না, একটু আলাদা। মানে এখানে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যেটা গল্পে আমি একদম সাডেনলি শেষ করেছি, কিন্তু ফিল্মে সেখান থেকে শুরু করে আর একটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, এতটুকুই পার্থক্য। আর গল্পের জনরা তো আমি সবসময় বলছি সাইকোলজিক্যাল থ্রিলার, একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, একটু ভৌতিক আবহ আছে, অতি প্রাকৃত বিষয় আছে। মানে পুরো সিনেমার মধ্যে প্রেম গান যেমন আছে ঠিক সেইভাবে ভৌতিক বিষয়ও আছে, একটু ভয়ও পাবে, মানে মানুষ পাবে, ভয় পাবে। ভয় না পেলে তো আমি ফেল করলাম আসলে, তো পাস করতে হলে আমাকে ভয় পাওয়াতেই হবে। মানুষ দেখে কিভাবে মানুষ আসলে মানে ভয় পায়, ভালো তো শকড হবে, শকড হলেই তো মানুষ যেটা আসলে এক্সপেক্ট করে না তখনই যখন সেটা তার সামনে ঘটে তখনই কিন্তু আসলে ভয় পায়, অজানা কিছু দেখলে। তো অজানা কিছু হয়তো দেখবে, ভয় পাবে, ভয় পেলে আমি সার্থক। ভারতে যাওয়ার মজার কোনো স্টোরি আছে কিনা শুটিং এর সময়, যেটা শুটিং করতে গিয়ে হয়েছে? মজার স্টোরি হচ্ছে যে আমি আমার দাদা বাড়িতে শুটিং করেছি নড়াইলে। তো ওখানে আমরা ইচ্ছা করে, এমনিও ইলেকট্রিসিটি ওখানে কম থাকে, কিন্তু আমরা আরো বেশি ইচ্ছা করে ইলেকট্রিসিটি বন্ধ রাখতাম আবহটা আনার জন্য। আর যখন শুটিং অফ থাকতো তখন তো জেনারেটরও অফ থাকতো, মানে একদমই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তো হয়তো পাখির ডাক থাকতো কিছু কিছু, জোনাকির আলো থাকতো কিছু কিছু, আর প্লাস আমাদের গল্পটা তো একটু কখনো 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 ভৌতিক, সে কারণে মানুষের মনে এমনিও একটু ভয় ভয় থাকতো। তো এরকম আমার যে গল্পে ঢুকে গিয়েছিল, গল্পে মোটামুটি ঢুকে গিয়েছিল, এবং আমরা টানা কাজ করেছি, তো সেই কারণে আরো বেশি সবাই ধারণ করতে পেরেছে চরিত্রগুলো। তো আমার যে হেয়ার স্টাইলিস্ট ছিল শিউলি, ও দেখা যেত যে রাত্রেবেলা হয় কি মাঝে মাঝে গাছের থেকে এটা পড়ে ওটা পড়ে, যেগুলো পড়ে, পাতা পড়লেও হয়, বাট অনেক সময় ভারী ফলমূল পড়ে, বা অনেক কিছুই, হয়তো ডাল পড়লে একটা পড়তে থাকে, এরকম আওয়াজ হতেই থাকে সারা রাত ধরে। তা আমরা তো সারা রাত ধরে শুটিং করছি, আমরা কিন্তু ঘুমাইনি খুব একটা কেউই। তো আমরা জেনে গেছি যে এরকম রাত্রে মাঝে মাঝে আওয়াজ হয় যেগুলো গাছের থেকে কিছু না কিছু পড়ে, আমরা সবাই জানি কিন্তু ইনফর্ম। শিউলিকে এটা কখনোই বোঝানো যেত না, যখনই এরকম একটা আওয়াজ হতো শিউলি চিৎকার দিয়ে দৌড় বা যার তার কোলে উঠে যাচ্ছে। সে আপনার হেয়ার স্টাইলিস্ট, মানে আপনার লুকে তার একটা মানে বিশেষ অবদান। শিউলি আমার এমনিও আমার সব ফটোশুটে ওই আমার চুল করে, আবার ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, এবং যার তার কোলে উঠে যাচ্ছে, বিছানায় চলে যাচ্ছে, খাটের নিচে চলে যাচ্ছে, এবং আসলে এটা সত্যি। এটা নিয়ে ভীষণ মজা হতো যে কেউ একটা আওয়াজ পেলেই মানে শিউলি না, আবার অনেকে প্র্যাঙ্ক করতো যে শিউলিকে একটু ভয় পাওয়ায় উস্কে দিত, এটাও হতো। এরকম অনেক মজার বিষয় আছে। আমি একটু যেই ছবিটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শঙ্খচিল, সেই ছবিটার কাছে একটু যেতে চাই। সেদিনের প্রাপ্তির অনুভূতি নিশ্চয়ই অনেক বেশি ছিল, কিন্তু যখন আপনি শুনলেন বা যখন ফোন আসলো আপনার কাছে যে আপনাকে আমরা এটার জন্য সিলেক্ট করেছি, তখন আসলে কি অবস্থায় ছিলেন, কেমন লেগেছিল, সেই কথা মনে আছে কিনা? ধারণ করতে পারছিলাম না বিষয়টা, কারণ শঙ্খচিল ইটসেলফ আমার জন্য একটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। আমার তো অডিশন দিতে হয়েছে, অনেকেই অডিশন দিয়েছিলেন। তো ডিরেক্টর গৌতম ঘোষ স্যার, কো আর্টিস্ট প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং যৌথ প্রযোজনা, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এত বড় ব্যানারের একটা কাজ। তারপর যখন অডিশন আমি সিলেক্ট হয়ে গেলাম, আমি শুটিং করলাম, শুটিং ভালো মতো শেষ হলো আলহামদুলিল্লাহ। এবং তারপর যখন রিলিজের আগে, ইন্ডিয়ার সিস্টেম হচ্ছে যে রিলিজের আগে ফিল্ম জমা দিতে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য। তো ফিল্ম রিলিজের আগে আমরা জানতে পারলাম যে ইন্ডিয়ান বেস্ট রিজিওনাল ফিল্ম হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খচিল। সেটা শুনেই তো আমি নিজেকে মানে একটা আলাদা প্রেশার মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই ফিল্মের অ্যাক্ট্রেস আমি।
এটা ধারণ করা কিন্তু কঠিন, এটা এটা আমার জন্য কঠিন ছিল, খুব কঠিন ছিল, আমি ধারণ করতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম না। 2016 তে রিলিজ হয়েছিল। তারপর যখন আমাদের দেশের প্রায় বোধহয় 1 বছর পর, আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়েছিল আসলে 2018, প্রায় 2 বছর পর, 2 বছর পর যখন আমি জানতে পারলাম যে আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এরকম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, এটা এটা আমি এখনো আসলে আমার মনে হয় যে আমি যোগ্য কিনা। আসলে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি আমি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। একটা তাহলে খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে, ক্রিটিক্যাল মন্তব্য আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে, সেটা অনেক বছর ধরে আমরা শুনে আসছি, এবং অনেকেই আছেন হয়তোবা কেউ ক্ষোভ থেকে বলেন, অভিমান থেকে বলেন যে সে পাওয়ার কথা ছিল বা তার যোগ্যতা ছিল, কিন্তু তার ফিল্ম বা সে না পেয়ে অন্য কেউ পেয়েছে। যখন এই ধরনের কথাগুলো উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে, শুধুমাত্র আপনাকে বা আপনার ফিল্ম বা আপনার অ্যাচিভমেন্ট না, এটা সবসময় আসলে সব জনরাই হচ্ছে, যদি সঙ্গীতের কথা বলি, যদি নাটকের কথা বলি, সব জায়গায়। সো আপনার এটা আসলে মন্তব্যটা কি, আসলেই কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেনা যায়, বা আসলেই কি এটার যোগ্যতার অপব্যবহার হয়, বা আপনার কি মনে হয়? নমিনেশন তো থাকে, নমিনেশনে সাধারণত আমি যা দেখেছি, যখন থেকে আমি কাজ করি, সবচেয়ে ভালো ফিল্মগুলোই যায়। এটা যখন পেপারেও আসে, তখন আপনিও খেয়াল করলে দেখবেন, বা যে কেউ যারা দেখছে তারাও খেয়াল করলে দেখতে পাবে, বা আগে যদি ইন্টারনেট ঘাটাঘাটি করে, নমিনেশনে যায় সবচেয়ে বেস্ট ফিল্মগুলো। এখন বেস্ট ফিল্মে কিছুটা তারতম্য অনেক সময় হয়ে যায়, 4টা ফিল্ম থাকলো ABCD, এখন ABCDর যে অ্যাক্টর অ্যাক্ট্রেস তারাই নমিনেশনে যাচ্ছে, নিয়ম তো এটাই, বা ডিরেক্টর যাচ্ছে, বা গল্প যাচ্ছে ওই ফিল্মগুলোর, অথবা সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেসও যাচ্ছে, মূলত ওই ফিল্মগুলোরই, মাঝে মাঝে একটা এদিক সেদিক হয়ে যায়। এখান থেকে হয়তো অনেক সময় মানুষের কনফিউশন বা অভিমান, যেটা আপনি বললেন, সেটা হতে পারে যে কেন তাহলে বি ফিল্মটার অ্যাক্ট্রেস পেলো বা সি ফিল্মটার অ্যাক্টর পেলো, কেন এর কেউ পেলো না। তো আমি যেটা বলবো, আমার যেটা মনে হয়, আমি পেয়েছি বলে আমি বলছি না, আমি না পেলেও আমি এই কথাটাই বলতাম, ABCD 4টাই আসলে এক ধরনের, একই যোগ্যতার, সুতরাং A থেকে B, ABCD, A থেকে D 4টারই প্রত্যেকটা ক্যাটাগরিতে পাওয়ার সম্ভাবনা সমান, এটা মেনে নিয়েই আমাদের থাকতে হবে। আর দর্শক আসলে যা দেখেন, বা আমি আসলে অভিনয় যেটা করি, জুরি বোর্ড যে আসলে কি দেখেন সেটা আসলে তারাই জানেন, সেখানে খুব বা ভালোবাসার কমতি আসলে কখনোই থাকে না। এবং আমি এটাই বলবো যে যারাই নমিনেশনে যাচ্ছে প্রত্যেকেরই সমান সুযোগ, হ্যাঁ, এবং প্রত্যেকেরই সমান সুযোগ, এটা মানে ক্ষোভ রাখা যাবে না যে এ পেলো না কেন বি পেয়ে গেল, যে কেউই পেতে পারে এখানে। মিস পজিটিভ কুসুম শিকদার, আমরা একটা ব্রেকে যেতে পারি? নিশ্চয়ই। দর্শক, তারকালে চলছে এবং আমাদের সুন্দরী কুসুম শিকদার আছেন আমাদের সাথে, আর তার শরতের জবা, তার কাজ এবং তার আরো যেই পার্থিব ব্যক্তিগত আলোচনা, সেগুলো চলছে। তবে মজার কিছু নিয়ে ফেরত আসবো বিরতির পর, নিশ্চয়ই সাথে থাকবেন। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। তার কালে আজকের আয়োজনের সাথে আছে আমি ফরজানা মিঠু, এবং আজকে আমাদের সাথে আছে কুসুম সুন্দরী। আমি খুব খুশি যে আপু আপনি এটা একসেপ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি বলি, এটা সিক্রেট কেন, আমি আপনাকে কুসুম সুন্দরী বলেছি। আপনার কাছে মনে হয়েছে যে ওই দিন ওই রকমের একটা ড্রেস পরেছিলেন বলে বলেছি, বা আমি ভাবছিলাম প্রি প্ল্যান, যদি আমি যাই তাহলে তো এইভাবেই বলা হবে। আমার মাথায় এসেছে যে আমি এখন একটা ব্র্যান্ডকে তো প্রমোশন করতে পারছি না, আরেকটা ব্র্যান্ডে, তো লাখ সুন্দরীকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, না কুসুম সুন্দরী। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো, কারণ ওখানে তো আবার মেরিল ছিল, ওইটার জন্যই ইনস্ট্যান্ট কিভাবে করা যায়, আপনি ব্র্যান্ড প্রমোট করে দিলেন। দারুণ দারুণ, কিচ্ছু হবে না। ওকে, আচ্ছা আপু, আমাদের তারকালার খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট হলো কুইক কুইজ। এখানে এসে অনেক তারকারাই উঠে চলে যান রাগ করে, আবার অনেকে ইন্টারেস্ট নিয়ে খেলেন। আচ্ছা, আমি জানি না আপনার কি হবে, বাট আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, বলবো যে আমি পারি না, না এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই পুরো কুইক কুইজটা যদি ভালো মতো খেলেন তাহলেও আপনাকে কিছু দেওয়া যাবে না, দেওয়া হবে না, আর যদি না খেলেন কি উৎসাহ, কিছু হবে না। এরকম উৎসাহ দিলে জীবনে আসলে কোথায় যে উঠে যায় মানুষ। আপু, ইন্টারেস্টিং কিছু তো একটা, আলাদা কিছু তো একটা করতে হবে, সেটা করলাম আর ওকে, রেডি? হ্যাঁ, কি কুইজ দেখি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি করেন? পানি খাই।
চা কফি নাকি জুস কোনটা বেশি প্রিয়? আমি গ্রিন টি খাই খুব। যারা যারা বলছো কেন এজ ব্যাকওয়ার্ডে যাচ্ছে, শুনো, মায়ের কাছ থেকে শেষ বকা কবে খেয়েছেন, কি কারণে? আমি সারাক্ষণ ঝগড়া করি, আজকেও করে এসেছি। হ্যাঁ। ওকে। টাকা নাকি ভালোবাসা কোনটা জীবনে হারিয়েছেন বেশি? কোনটা হারিয়েছি বেশি? ভালোবাসা আমি পাইনি। এই যে একটা কথা বললেন আপু, কিভাবে পাবেন না ভালোবাসা? টাকা আমি আর্ন করেছি, টাকা খরচ করেছি, হারিয়েছি বলবো না, খরচ করেছি, আর ভালোবাসা আমি পাইনি। যারা ক্রাশ খেয়ে বাঁকা হয়ে আছো একটু সোজা হয়ে এগিয়ে এসে বলো ভালোবাসি। বাঁকা হয়ে থাকলে হবে না। খিচুড়ি কাচ্চি নাকি সাদা ভাত কোনটা প্রিয়? সাদা ভাত। ওকে। প্রিয় তিনজন নায়ক ও নায়িকার নাম বলেন, দেশ বিদেশ মিক্স হতে পারে। আমার ক্রাশ আমি বলি, আমি ছোটবেলায় প্রচন্ড পছন্দ করতাম রাহুল রয়, আর দেশে পছন্দ আমার জিতু হাসান, হুমায়ুন ফরিদি। ওকে। আর নায়িকা? নায়িকা বাইরে যদি বলি শ্রীদেবী, আর এখানে বলি শমিকা স্যার, সুবর্ণা মুস্তাফা। মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত? কোন গুণের অভাবে এখনো কুসুম শিকদারকে কেউ পটাতে পারেনি, এটা বলেন। লয়্যালটি, অনেস্টি। প্রথম স্কুল পালিয়েছেন কোন ক্লাস? স্কুল পালাইনি, কলেজ পালিয়েছি। কলেজ অনেক বাঙ্ক মেরেছি। স্কুল বা কলেজ জীবনে প্রথম প্রেম প্রস্তাব দেওয়া ছেলেটার নাম কি ছিল? ওটা ক্লাস 3-4 এ রাজীব। রাজীব তুমি কোথায়? যাদের বাসায় বাসায় যার যার হাজবেন্ড আছে রাজীব শেষ। হ্যাঁ এক্স্যাক্টলি, শেষ শেষ। ওকে। রেগুলার ইনবক্সে কোন এসএমএসটা বেশি পান, কমন আসে কোনটা? হ্যাঁ, গুড মর্নিং, গুড নাইট। বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কুসুম শিকদার কোথায় সুন্দর? আপাতত এখানে, লাইট টাইট সুন্দর, তুমি সামনে আছো। আচ্ছা, কিছু নায়ক ও নায়িকার নাম বলবো, আপনি এক শব্দে বিশেষণ দিবেন। আপনার কাছে কি মনে হয়? বাবা, আপনার কাছে কঠিন বলে কিছু নাই। শাকিব খানকে সুপারস্টার বাদে অন্য একটা বিশেষণ দিবেন। আমাদের ইন্ডাস্ট্রি উনি এখন পর্যন্ত ধরে রেখেছে, ফ্যাক্ট। ওকে। সিয়াম? হ্যাঁ, গুড লুকিং। রোশন? প্রমিসিং। ইমন? আমার প্রথম হিরো, আমার প্রথম সিনেমা। হ্যাঁ। নীরব? ওর সঙ্গে কাজ করা হয়নি, খুব ভালো হিউম্যান বিং। ওকে। জায়েদ খান? হিট। অনন্ত জলিল? উনি পপুলার, ভীষণ পপুলার। ওকে। আরফিন শুভ? হ্যান্ডসাম। ওকে। এবার নায়িকা। বুবলি? কিউট। অপু বিশ্বাস? গুড লুকিং, হ্যাঁ, প্রিটি, শি ইজ প্রিটি। ওকে। পরিমণি? ইন্টেলিজেন্ট। মিম? মিম ইজ ভেরি বিউটিফুল। ওকে। নুসরাত ফারিয়া? ও মাই গড, হার্ড ওয়ার্কিং, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আচ্ছা, এখন যার নাম বলবো তার নামে 3টা বিশেষণ দিবেন। সে হলো আমার কুসুম সুন্দরী। 3টা বিশেষণ? হ্যাঁ। ভেরি ফোকাসড, হ্যাঁ, অনেস্ট, হার্ড ওয়ার্কিং। ওকে। দেশের নায়ক কার সাথে আপনি যদি ধরেন যে সুযোগ পাবেন তার সাথে ডেটে যেতে চান? না না প্লিজ। কার সাথে ডেটে যেতে চান? আর লং ড্রাইভে? না না, আই ডোন্ট ওয়ান্ট টু। ওকে। এটা আননোন হলে ভালো, অনেক এক্সপোজ করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। ওকে। চেনা জানা কি। ওকে, আমি পরের প্রশ্নটা করব না, কারণ পরের প্রশ্নটা করলে আপনি এখান থেকে উঠে চলে যাবেন। না না প্লিজ করো না। কার সাথে চুমুর দৃশ্য করতে চান? আপনি কমফোর্টেবল হবেন কার সাথে, মানে গল্পের খাতিরে? যে কেউ, যে কেউ গল্পে যাকে, হ্যাঁ ডিরেক্টর যাকে নিবে তার সাথে, যাকে তাকে চুমু দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি না কুসুম শিকদার, কিন্তু আমি বিশ্বাসযোগ্যভাবে করতে চাই, সো ওরকম গল্পই হতে হবে। ওকে। আলাদিনের দৈত্য যদি আসে, তার কাছে 3টা ইচ্ছের কথা কুসুম শিকদার কি বলবে? এখন পর্যন্ত আমার সব ইচ্ছাই শরতের জবা কেন্দ্রিক। শরতের জবার ভালো হোক, ভালো হোক, ভালো হোক। ওকে। আর যারা শরতের জবা এখনো দেখেননি বা এখনো অপেক্ষায় রয়েছেন, অপেক্ষায় থাকার কিছু নাই, আপনার অপেক্ষার অবসান ঘটে গেছে। আপনার নিকটস্থ সিনেমা হলে আপনারা চলে যান, একদম শরতের জবা দেখে ফেলুন আর জানান ফারজানাকে বা আমাকে জানান কেমন লাগে। হ্যাঁ আপু, এটা আপনার মতো করে একটু যদি বলে দেন। এটাই আমাদের অনেক কষ্টের কাজ। শরতের জবা পুরো টিম অনেক পরিশ্রম করেছে। আপনারা হলে গিয়ে কষ্ট করে একটু দেখবেন শরতের জবা। সমালোচনা করতেই পারেন, আমাদের ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু আমরা পরেরটায় ইমপ্রুভ করার চেষ্টা করব। হলে গিয়ে দেখবেন শরতের জবা। তার মানে পরে কিন্তু আসছে আরো চমক, পাইপলাইনে কিন্তু আছে। হ্যাঁ জানি না, আর্টিস্ট আসলে মিথ্যা বলতে পারে না, সত্যি বলে দেয় কিভাবে কিভাবে জানি। ইচ্ছা। ওকে, থ্যাংক ইউ সো মাচ কুসুম সুন্দরী আমার গেস্ট হয়ে আসার জন্য, বিজয় টিভিতে আসার জন্য। কেমন লাগলো এবং বিজয় টিভির দর্শকদের কিছু বলার আছে কিনা? খুব ভালো লাগলো। চারকলার সঙ্গে থাকবেন, শরতের জবার সঙ্গে থাকবেন। বিজয় টিভিকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। পুরো প্রোগ্রামে আপনি আপনি করে লাস্টে তুমিটা আসলো আমার, আপন হয়ে গেল, টাইম গেল তাই আপন হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক শুভকামনা শরতের জবা সহ পুরো টিমের সবার জন্য। এবং সামনে যে কাজগুলো আসবে সেগুলো সবসময় আপনার সব কাজ যেরকম পাখা মিলেছে সেরকম পাখা মিলুক। থ্যাংক ইউ, আমার অনার। থ্যাংক ইউ দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালয় থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনাদের পছন্দের ভালোবাসার কোনো না কোনো হালের জনপ্রিয়
প্রিয় নিন্দিত কিংবা নন্দিত তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন বিজয় টিভির সাথে। বাই বাই।